আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে দেশ, এবং তা নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোই আমরা করে থাকি, এবং যারা অতিথি আসেন তারা সেই প্রশ্নের জবাবগুলো দিয়ে থাকেন, তাদের যে মতামত রয়েছেন সেই মতামতগুলো তুলে ধরে থাকেন। বিশেষ করে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে যে বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশে আপনাদের যে চাহিদা, আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকে কতটুকু এগিয়ে যাচ্ছে দেশ, তা জানার আজকে আমরা চেষ্টা করব। আমরা বিষয় রেখেছি স্বস্তি এবং অস্বস্তি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন আপনাদের পরিচিত মুখ। আমি পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার ডান পাশে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একজন আলোচক, ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ, বিএনপি নেত্রী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি অধ্যাপক মোজাহিরুল হক আপনাকে দিয়ে। আমরা জানি যে আমাদের দর্শকরা জানেন, বিশেষ করে স্বস্তির বিষয়টি না হয় আপনারা বলবেন, কিন্তু অস্বস্তি দিয়েই আসলে শুরু করি। ঢাকা মেডিকেলে অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হলো, এবং সর্বশেষ সীমিত পরিসরে আগামীকালকে থেকে চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি আপনি জানেন। এই একদম বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই যে আন্দোলনের সফল একটা আন্দোলনের পরিণতিতে আমরা এখন যে জায়গায় আছি, এই ধরনের ঘটনা আসলেই কিন্তু জাতি আশা করে না কোনো পক্ষ থেকেই, নাইদার ফ্রম দ্য পাবলিক নর ফ্রম দ্য প্রফেশনালস। আর ডাক্তারদের ব্যাপারে বলতে গেলে আমি একটা কথা অবশ্যই বলবো, সেটা হলো ডাক্তাররা কিন্তু হাসপাতালে সেবার জন্যই আছেন ওখানে, এবং এই সেবাধর্মী যে কাজ তারা করেন, এবং সেইখানে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আপনি জানেন যে ডাক্তারদের বেলায় যেটা হয়, একটা রুগীর চিকিৎসা করা এবং চিকিৎসার রেজাল্ট যেটা ফলাফল নির্ভর করে, এবং ডাক্তারের ফলটা আসবে তখনই যখন তারা দেখবে যে ডক্টর রাইট প্রোটোকলটা মেনটেন করে সে চিকিৎসা দিয়েছে কিনা। যদি রাইট ট্রিটমেন্ট প্রোটোকলটা দিয়ে সে চিকিৎসা করে, তারপরে যদি কোনো রকম ক্ষতি হয় রুগীর, মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং সেই জায়গায় ইনভেস্টিগেশন হবে, এবং ইনভেস্টিগেশনের পরে তারপরে সিদ্ধান্ত হবে যে ফল ছিল কিনা। ফল থাকলে যে নিয়ম আছে বাংলাদেশে, প্রচলিত আইনেই আছে এই সমস্ত, যে সেখানে কিভাবে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে কি সিদ্ধান্ত আসতে পারে কোনো এটার উপরে। আরেকটা হলো আইন আদালতে গেলে সেটার কি কি জিনিস বিবেচনায় আসবে এবং কি সিদ্ধান্ত হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা একটা ভেরি সেন্সিটিভ ইস্যু। যখন আত্মীয় স্বজন কারো যদি কোথাও মারা যায়, এটা ঘরে হলেও সেন্সিটিভ, হাসপাতালে হলেও সেন্সিটিভ। কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন আমরা দেখি যে হাসপাতালে যখন আসে মানুষ অনেক আশা নিয়েই আসে, এবং অনেক সময় অনেক রুগী ক্রিটিক্যাল কন্ডিশনেও আসে। এখন আমাদের সেই প্রস্তুতি আছে কিনা যে যেই রুগী আসবে বা যেই ক্রিটিক্যাল রুগীটা আসবে তাকে সেবা দেওয়ার জন্য যে প্রোটোকলটা আছে, সেই প্রোটোকলটা মেনটেন করে আমি সেই সেবাটা দিতে পারছি কিনা। এই জায়গাটায় আমাদের একটা সীমাবদ্ধতা আছে, এবং সেই সীমাবদ্ধতা যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এবং এইটা আমি এই ঠিক যতদিন এই প্রশ্নই আসলে যেতে চাচ্ছিলাম, আপনি সেই কতদিন বিষয়টি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে বিএনপি নেত্রী হিসাবে প্রশ্ন করব না ব্যারিস্টার হিসাবে প্রশ্ন করব আমি ঠিক জানি না। আপনি আইন প্রণেতাও ছিলেন বাংলাদেশের, আবার আপনি সাধারণ নাগরিকও। আপনার বর্ণাঢ্য শুধু রাজনৈতিক পরিচয় নিজের না, আপনার পারিবারিকভাবেই অলিহাদ বাংলাদেশের অবিসংবাদিত এ জাতির নেতা। আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নিশ্চয়ই প্রশ্নটা হচ্ছে যে স্যার অনেকগুলো বিষয় বললেন, আপনি শুনেছেন এবং আপনি সচেতন মানুষ হিসেবে জানেনও।
চিকিৎসকদের অপেশাদার এখানে কিন্তু স্যার যেটি বলেছেন যে এরকম কাম্য না, যারা সংক্ষুব্ধ হন তাদের এরকম আচরণ কাম্য না। বিপরীতে মানুষের আচরণের জায়গায় যখন আস্থার জায়গা না থাকে যে আমি কোথাও যদি বিচার পাবো কিনা, সেটিও কিন্তু একটি বিষয়। আপনার কাছে আসলে পর্যবেক্ষণগুলো কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু আমার পরিবারের কথা তুলেছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করি। বাংলাদেশের বাইরে আমার বাবা মার কারো চিকিৎসা কখনো হয়নি, এমনকি পাশের দেশ ভারতেও আমরা কখনো চিকিৎসার জন্য যাইনি। তার প্রথম এবং প্রধান কারণ আর্থিক, দ্বিতীয় হচ্ছে আমি যেহেতু এক সন্তান, আমার পক্ষে আসলে বেড রিডেন পেশেন্ট নিয়ে মুভ করা অসম্ভব ছিল। সুতরাং বাংলাদেশের ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থার কাছে আমি কৃতজ্ঞ। এবং আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি যেটা আমার নিজের চোখে দেখেছি, বাংলাদেশের ডাক্তারদের চেষ্টার কোনো ঘাটতি আছে এই অভিযোগ করাটা অন্যায় হবে। তারা তাদের স্বল্প সীমিত সাধ্য কেন সেই জায়গায় আমি আসছি, সীমিত সাধ্যের মধ্যে তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। রাত 2-3টার সময় আমি আমার বাবাকে হাসপাতালে নিতে বাধ্য হয়েছি বাংলাদেশে। আমার টেলিফোনটা কিন্তু একজন ডাক্তার ধরেছিলেন, আমি আমার কোনো আত্মীয়কে ফোন দেওয়ার সাহস করিনি, বা আমি জানি ফোন দিলেও আমি খুব পজিটিভ কোনো রেসপন্স পেতাম না। সুতরাং আমি একটা ডাক্তারকে ফোন করেছিলাম, তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, আমি আমার বাবাকে হাসপাতালে নিতে পেরেছি। আমার বাবা ফিরে আসেননি, ওনার হায়াত ছিল না, ওনার বয়স হয়েছে, ওনার মাল্টিপল অর্গান ফেলিয়ার যেটা বলে সেটা হয়েছে, সুতরাং ওনার ফেরার ছিল না আমাদের ভাগ্যে, উনি মারা গেছেন। কিন্তু সেজন্য আমি হাসপাতাল ভাঙচুর করব, ডাক্তারকে আঘাত করব, আমি এটা আসলে আমি মনে করি এটা কোনো দিক থেকেই সঠিক না। এক, দুই হচ্ছে অনেকে আমাকে বলেন যে আমি পারিবারিক কারণে বাংলাদেশের ডাক্তার সমাজের এক ধরনের আনকন্ডিশনাল শ্রদ্ধা আমার বাবার প্রতি আমি দেখেছি একটা সময় পর্যন্ত। 2010-এর পরে ওই জায়গাটা ভেঙে গেছে, তখন দলীয় পার্টিজান অবস্থা তৈরি হয়ে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত দল মত নির্বিশেষে আমি আমার বাবার প্রতি ডাক্তার সমাজের শ্রদ্ধা দেখেছি। তারা কখনো কোনোদিন আমার বাবার কাছ থেকে ভিজিট নেননি। সুতরাং অনেকেই বলেন যে আমি ওই লেভারেজটা পেয়েছি, ওই সুবিধাটা আমি পেয়েছি, সেই কারণে হয়তো আমি ডাক্তারদের কাছ থেকে এক্সট্রা কিছু মনোযোগ পেয়েছি আমার বাবা মার জন্যে। কিন্তু আমি সেটা মনে করি না এ কারণেই যে আমি বছরের পর বছর আমাকে হাসপাতালে থাকতে হয়েছে, আমি একা ডিউটি করেছি সারাদিন সারা রাত। আমি দেখেছি অন্যান্য পেশেন্টদের ব্যাপারেও ডাক্তারদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই। তাহলে কোন জায়গাটাতে তাদের সীমিত সাধ্য? এক হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট অনেক সময় ভুল আসে, আমাদের মেশিনগুলো ঠিক মতো কাজ করে না, যারা অপারেট করে মেশিন তারাও যে সব সময় খুবই দক্ষতার সঙ্গে করতে পারেন তেমনটা অনেক সময় হয় না। দুই হচ্ছে আমাদের ওষুধ বিদেশেও রপ্তানি হয় আমি জানি, কিন্তু তারপরেও দেখা যায় যে বাংলাদেশে তো নকলের মানে সবকিছুরই নকল করার একটা প্রবণতা, সেই জায়গা থেকে ওষুধটাও বাদ যায় না। আমাদের ডাক্তার হয়তো চিকিৎসা দিলেন, কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার, একজন অপারেশন হয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ারটা কে নেবে? নার্স নেবে বা ওটিতে যারা থাকেন তারা নেবেন, তারা হয়তো ততটা দক্ষ নয়। একজন রোগীর এগেনস্টে বা একজন ডাক্তারের এগেনস্টে যে কয়টা রোগী থাকার কথা বাংলাদেশে আছে তার কয়েক গুণ। একজন নার্স যে কয়জন পেশেন্ট হ্যান্ডেল করার কথা একজন নার্সকে করতে হয় তার কয়েক গুণ বেশি। তারপরে তো নানান রকম সীমাবদ্ধতা আছেই। এই সকল কিছু নিয়েও ডাক্তাররা যেটুকু সেবা আমাদের দেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। আর দুই, যেটা আমাদের এই যে নানান অপ্রতুলতার কথা আমি বললাম, এর বাইরেও ধরুন আমাদের যে ছেলেটা বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্ররাই তো আসলে মেডিকেল বুয়েটে পড়ে, সেখান থেকে পাশ করে তারা মাত্র কয়েক হাজার টাকার চাকরি নিয়ে হয়তো মফস্বলে একটা পোস্টিং হয় তাদের, সে একটা ফ্যামিলি শুরু করবে, কিভাবে সম্ভব? এই যে মাথায় একটা চাপ নিয়ে তার যাত্রা শুরু হয়। অন দি আদার হ্যান্ড সে দেখে তার লাস্ট বেঞ্চে যে বন্ধুটা বসতো সে হয়তো ব্যবসা করে, ফটকাবাজি করে, রাজনীতি করে মাসে কয়েক লক্ষ টাকা অনায়াসে ইনকাম করছে। সুতরাং এই জায়গাগুলোর দিকে না দেখে আমরা যদি শুধু ডাক্তারদের উপর চাপাতে থাকি অন্যায় হবে। আর একটা ডাক্তারের চিকিৎসা ভুল কি সঠিক এটা কি আমি ঠিক করতে পারবো? আমি তো ওষুধের নামই ঠিক মতো পড়তে পারি না। আমাদের যে কি ওষুধের যে ইয়েগুলো জেনেটিক নাম না, কি বলে জেনারেল নাম, যেটা জেনারিক নাম যেটা, সেটা তো আমি উচ্চারণই করতে পারি না। আমি কিভাবে বুঝবো যে তার চিকিৎসা সঠিক না ভুল? সেই জন্য আমরা যখন লিগ্যাল প্রফেশনে যখন পড়াশোনা করছিলাম, ব্যারিস্টারি পড়ছিলাম, আমাদের টর্টে খুব মামলা হতো ডাক্তারদের মেডিকেল নেগলিজেন্স নিয়ে। তখন কি হতো, একটা মেডিকেল বোর্ড ইকুয়ালি কম্পিটেন্ট
তারা ওই অবস্থায় কি ওষুধ দিত, কি সিদ্ধান্ত নিত। জি। তারা যদি মনে করে যে না ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাহলেই আমরা ডাক্তারের ব্যাপারে আর কোনো অভিযোগ আনতে পারবো না। কিন্তু সেই কম্পিটেন্ট মেডিকেল বোর্ড যদি মনে করে না ডাক্তারের ভুল হয়েছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে ভাঙচুর, ডাক্তারদের উপরে আঘাত, হাসপাতাল ভাঙচুর, এগুলো আসলে খুব দুঃখজনক। জি, আবারও স্যার আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমরাও এটিকে দুঃখজনকই বলছি, কিন্তু যে সীমাবদ্ধতার কথা ব্যারিস্টার রুমিন ফারহানা তুলে ধরছে, সেখানে আমাদের এই 5 দশক পার হওয়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সেই সীমাবদ্ধতার জায়গা আমরা কেন ওভারকাম করতে পারছি না, সেটি হয়তো আপনারা ভালো জানেন। প্রশ্ন হচ্ছে যে অপেশাদার পেশাদার আচরণ, হয়তো রুমিন আপার কথা অনুযায়ী আমরা অপেশাদার আচরণ দেখছি, কিন্তু অপেশাদার আচরণ তাদের মধ্যে কেউ কেউ কি একদমই নেই? সেক্ষেত্রে বিএমডিসি, আপনি যার কথা বললেন, সেই বিএমডিসির সক্ষমতা আসলে কতটুকু যে এই অপেশাদার আচরণ হয়েছে কিনা অভিযোগগুলো নিষ্পত্তির সেই বিষয়ে? আমরা এখনো কিন্তু দেখেছি যে এর আগে ইউনাইটেডে যে শিশুর খাতনা করতে গিয়ে নিহত হয়েছে, যেটাকে হত্যাই বলা হয়, সেরকম একাধিক ঘটনা ঘটেছে। সেটির ব্যাপারে এখনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে বিএমডিসি কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে আমাদের আসলে ঢাল তলোয়ার বিহীন আমরা নিধিরাম সর্দার। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার রুমিন সুন্দরভাবে বলেছেন। কথাটা আসে কোথায়? আমরা এখানে যে ঘটনাটা দেখেছি এটা ভিন্ন ঘটনা। সেটা হলো হাসপাতালে ভাঙচুর করা, ডাক্তারের গায়ে হাত তোলা। দিস ইজ এ ডিফারেন্ট থিং। আমাদের যেটা সমস্যা সেটা হলো যে মেডিকেল নেগলিজেন্স। এটা একটা সিভিল নেগলিজেন্স হতে পারে, যেটা কম্পেনসেট করা যায়, আর একটা ক্রিমিনাল নেগলিজেন্স হতে পারে। এখন ডাক্তার সাহেব তার দায়িত্ব পালনকালে সে এই ধরনের কোনো নেগলিজেন্স করেছে কিনা, ব্যারিস্টার রুমিন যেটা বললেন যে এটা একটা বডি থাকে, সেই বডি এটা ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেট করে তারা যে ওপিনিয়নটা দিবে সেটার উপরে ভিত্তি করে শাস্তিটা নির্ধারণ হবে। শাস্তিটা দুরকম হতে পারে, যেরকম বললাম কম্পেনসেট করা টাকা, আর একটা হলো টাকা এবং জেল, অথবা শুধু একটা, যে কোনো একটা। তো এই হলো সাধারণ নিয়ম। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, খুব মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য কান্ট্রিজ যেখানে লিস্ট নাম্বার অফ মেডিকেল নেগলিজেন্স কেসেস কিন্তু কোর্টে গেছে, অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে গেছে। এই দুইটা অথরিটি আমাদের এখানে, যারা নাকি একটা ডাক্তারের নেগলিজেন্স যদি প্রুভড হয় তাকে শাস্তি দিতে পারেন, এবং বিভিন্ন ধরনের শাস্তি। আমি আগে বললাম টাকার কম্পেনসেশনের ব্যাপারও আছে, জেলের ব্যাপারও আছে। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে শাস্তিটা দিতে পারে সেটা হলো তাকে টেম্পোরারিলি তার প্রফেশনাল প্র্যাকটিসটাকে সাসপেন্ড করে দিতে পারে। আরেকটা হলো একেবারে সারা জীবনের জন্য তার প্রফেশনাল প্র্যাকটিসটাকে নিষিদ্ধ করে দিতে হবে, যেটাকে আমরা প্রফেশনাল ডেথ সেন্টেন্স বলি। এই হলো ছোট্ট একটু বিবরণ আমি দিলাম। এখন আসেন ঢাকা মেডিকেল কলেজের কেসটাকে আমরা অন্যভাবে যদি দেখি, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু ঠিকভাবে বলেছেন যে ভাঙচুরের বিষয় তো এখানে আসে না। কোনো ডাক্তার ইচ্ছা করে অবহেলা করবে রুগীর, এইটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখন ঢাকা মেডিকেল কলেজে যেটা হয়েছে, রুগী এবং তার আত্মীয় স্বজন যে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং সেই সমস্ত জায়গায় আমাদের প্রফেশনাল প্র্যাকটিসে কতগুলি জিনিস আছে যে আমাদেরকে এমপ্যাথেটিক হইতে হবে, নট সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক হইতে হবে। কারণ যার আত্মীয় গেলেন তার যে মনের অবস্থা, হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারবো না। আরো একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বহিরাগত দুপক্ষ চাপাতি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে। এটি হসপিটাল সংশ্লিষ্ট নয় না, এই একই দিনের ঘটনা। একই দিনের ঘটনা। এরকম ঘটনা এখন তো ঘটছে, ভিন্ন কারণও হতে পারে, থাকতে পারে। কিন্তু আমি যদি এটা হসপিটালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, সেখানে আমার ডাক্তারের প্রোটেকশন, নার্সিং প্রফেশনের প্রফেশন, প্যারামেডিক্সের প্রফেশন, আমি হেলথ প্রফেশনাল, সেটি কি কমপ্লিট শাটডাউন করে আপনি ব্যবস্থা নেবেন? এটা তো কোনোদিনই কমপ্লিট শাটডাউন হতেই পারে না। এটা কোনোভাবেই আমরা আশা করব না। তবে ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে কি হবে? এখন ঘটনা যেগুলি ঘটছে, কি কারণে ঘটছে, আমরা কি খতিয়ে দেখছি? আমরা কিন্তু এগুলির প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এবং যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, আপনি দেখবেন এমন এক জিনিস বেরিয়ে আসছে যে এখানে ডাক্তারের নেগলিজেন্স নাই, বরঞ্চ হয়তো যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছিলেন যে ঘাটতি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, WHO তো থাকাকালীন আমি
একটা রিপোর্ট বের হয়েছিল আমি যখন দিল্লিতে, সেই সময়ে সেই রিপোর্টটাতে 4টা জিনিস পয়েন্ট আউট করা হয়েছে অ্যাবাউট মিনিস্ট্রি অফ হেলথ। তার সেই 4টার মধ্যে সবচেয়ে বড় হলো যে তাদেরকে যে রিসোর্স দেওয়া হয় ফান্ড, সেটা তারা ইউটিলাইজ করতে পারে না। তারপরে পিলফারেজ তো আছেই, তারপরে আছে করাপশন, এবং তারপরে আছে যে আপনার কি বলে যে সক্ষমতা, তাদের সক্ষমতার কথা, যেটা যে ব্যয় করার যে সক্ষমতা, এইটাকে বড় করে দেখানো। স্যার, এইটি যদি গবেষণার বিষয়ে আপনি বলেন, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলো অথবা মেডিকেলগুলো তারা তো অতি রাজনীতিকরণ, সেটার মধ্যে হয়তো ডুবে থাকেন, আমরা এই অভিযোগ কিন্তু পাই, অথবা প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন। গবেষণার যে জায়গাটি সেটি স্বল্প পরিসরে হয়তো হয়ে যায় কিনা, এটির সাথে একটু ছোট্ট করে আমি হয়তো এরপর ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে ফিরবো। সেটি হচ্ছে আলাদা পুলিশিং, শিল্প পুলিশের মতো ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা দাবি করেছে। আমি একজন ওই প্রফেশনের লোকে বলবো, ওই নো ওয়ে বাংলাদেশ শিল্প পুলিশ করতে পারে, নৌ পুলিশ করতে পারে, তারপরে কি বলে এই যে আমাদের ট্যুরিস্ট পুলিশ করতে পারে, বাট হাসপাতাল রক্ষার জন্য আলাদা পুলিশের কোনো প্রয়োজনই নাই পুলিশিংয়ের। মানে আমি এটা উইথ অথরিটি বলবো, আপনি এটা কোথাও পাবেন না এটা। আমি ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকে যেটি জিজ্ঞেস করব সেটি হচ্ছে যে আমরা এই যে বিচারহীনতার যেখানেই যাই না কেন, সেটি চিকিৎসকরাও দেশের আইনের বাইরে নয়, তারাও যে জাস্টিস সেটি পেতে পারে নিশ্চয়ই, এবং কেউ ভুক্তভোগী হয়ে গেলে সেও পেতে পারে। এই যে এখানটায় আসলে এই বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির জায়গাটা আসলে বিএমডিসিতে কি একটু বেশি লাগলো, নাকি আসলে সার্বিক অবস্থায় সমাজের এই অবস্থা? আসলে নগর পুরলে তো দেবালয় এড়ায় না। আপনি কোনো একটি সেক্টরকে রক্ষা করে বাকি সেক্টরগুলো ধ্বংস করা আপনার পক্ষে সম্ভব না। যদি ধ্বংস হয় পুরোটাই ধ্বংস হবে। এবং বিচারহীনতা শুধু কি, দেখুন আমার খুব মনে পড়ছে একজন ডাক্তারের কথা, উনি আওয়ামী লীগের ডাক্তার হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন, আমি ওনার নামটা বলবো না। ওনার হাতে কিছুদিন আগে একজন পেশেন্ট মারা গেছে, তখন কিন্তু আমরা দেখিনি ভাঙচুরের সাহস করতে, তখন কিন্তু আমরা দেখিনি পেশেন্ট পার্টি গিয়ে কমপ্লেন দিতে, বা কমপ্লেন দিলেও সেটা কিছু হয়নি বলে আমি মানে হয়নি তো দেখাই যাচ্ছে কিছু হয়নি, হলে তো আমরা খবরের কাগজে দেখতাম সেটা। এবং খুব দর্পের সঙ্গে সেই ডাক্তার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে সেই সময়। তো এই যে দেখুন এক ধরনের অনিশ্চয়তা কিন্তু পেশেন্ট পার্টির মধ্যে তৈরি হয়ে যায়, ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করে। আচ্ছা তখন তো আওয়ামী লীগ ছিল, ওই ডাক্তার বেঁচে গেছে, এখন আবার ভিন্ন একটি সরকার, এই ডাক্তাররা আবার বেঁচে যাবে না। তো যদি আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারতাম তাহলে এই ভাঙচুরও হতো না। আবার যদি ডাক্তার কোনো ভুল করে থাকেন, আমি ভুল বলবো কারণ ইচ্ছাকৃতভাবে কোনো ডাক্তার কোনো পেশেন্টের ক্ষতি করেন বা করতে চান, এটা তার নিজের জন্য ক্ষতিকর, কারণ তার নিজের রেপুটেশনও এতে খারাপ হবে। সুতরাং নিজের ক্ষতি করে কেউ অন্যের ক্ষতি করবে, এটা আমরা ভাবতে চাই না। তো যেটাই হোক, যদি আইনের শাসন থাকতো ডাক্তারকেও জবাবদিহিতার মধ্যে আনা যেত, পেশেন্ট পার্টি যদি কোনো রকম কোনো ভাঙচুর করে অন্যায় করে তাকেও কিন্তু আইনের আওতায় এনে বিচার করা যেত। কিন্তু দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন, এই যে শাটডাউন অথবা কর্মবিরতিতে যাওয়া অন্যান্য পেশার মতো, চিকিৎসকদের মতো আমরা মহান পেশা বলি অথবা গুরুত্বপূর্ণ, সেটিকে আপনি কি বলবেন? এটি তো রোগী জিম্মি অবস্থা হয়ে পড়ে না? আমি খুব ছোট্ট করে এটির উত্তর দিই। এটা দুঃখজনক, কিন্তু একই সাথে এটাও একটু মনে রাখতে হবে, মাঝে মধ্যে আমরা কিন্তু ভাঙচুরের কথা শুনি, মাঝে মধ্যে আমরা শুনি আইসিইউতে গিয়ে ডাক্তারকে মারধর করা হয়েছে কারণ পেশেন্ট মারা গেছে। একদিকে আমরা বলি যে সকল কিছুই আল্লাহ নির্ধারণ করেন, জন্ম মৃত্যু বিশেষ করে একেবারেই আল্লাহর হাতে, তাহলে আমরা কেউ মৃত্যু হলে আমরা সাথে সাথে ডাক্তারকে মারতে যাই কেন? ডাক্তার তো আসলে খুনি না, ডাক্তার তো কাউকে ইচ্ছা করে হত্যা করে না। যদি ভুল মনে করে থাকে তাহলে অথরিটি আছে, অথরিটির কাছে কমপ্লেইন করুক, যদি কমপ্লেইনে কাজ না হয় আদালত আছে, আদালতে যাক। ওই যে বিচারহীনতার কথা আপনি বলছেন, এই জায়গাগুলো যদি স্বচ্ছতা থাকতো না তাহলে পেশেন্ট পার্টিও নিশ্চিন্ত থাকতো, ডাক্তারও আজকে পুলিশ দাবি করতো। আমি ফিরবো আলোচনায়, এবং নিশ্চয়ই একটা বিরতি থেকে ফিরে এবং বিরতির পরে দর্শক আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিএনপির নীতি নির্ধারণী পরিষদের সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন গুম ছিলেন, এরপরে দেশে ফিরেছেন। আরেকজন খায়রুল কবির খোকন, যাদেরকে 90-এর ছাত্র আন্দোলনের অবিসংবাদিত একজন নেতা বলা হয়, তাদের দুজনকে বিএনপি শোকজ করেছেন দুটি ঘটনার কারণে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ছাত্র আন্দোলনে, এই শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন সেরকম এবং সাবেক ভিপি নুরুল হক নূর, এরকম 6 জনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বিরতির পরে এসব নিয়ে আলোচনা করব, থাকুন আমাদের সাথে।
আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি এ সময় স্বস্তি অস্বস্তি নিয়ে। আমরা স্টুডিওতে আপনারা জানেন উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। আমরা কথা শুনছিলাম বিরতির আগে রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনার কাছ থেকেই আবার শুরু করছি। আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন ভারতে অবস্থান নিয়েছিলেন, তার আগে আয়নাঘরে ছিলেন, গুমের শিকার হয়েছিলেন, ত্যাগী নেতা, এবং খায়রুল কবির খোকন, তিনিও পরিচিত মানুষ। এই দুজনের বিরুদ্ধে দুটো সুনির্দিষ্ট অভিযোগে আজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আপনি জানেন এসালম গ্রুপের বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের গাড়িতে পেকুয়া, তিনি যে গাড়িতে ইউজ করেছিলেন সেটি এসালমের, আর ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের সাথে সিটিং করেছিলেন, দিয়েছিলেন খায়রুল কবির খোকন। এই দুটো গণমাধ্যমে এসছে, তারপরে এই ব্যবস্থা। কি বলবেন? এরপর কি অনেক জায়গায় দেখেছি যে অভিযোগের পরপরই, অভিযোগ আসার আগেই অন্যদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, হয়তো অন্য কোনো কঠিন ব্যবস্থা। এক্ষেত্রে কি একটু প্রিভিলেজ দিল দল? আমি এটাকে খুবই পজিটিভলি দেখব এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের যে সংস্কৃতি, তাতে কিন্তু আমরা পদ স্থগিত করা, বহিষ্কার করা, শোকজ করা, এগুলো কিন্তু খুব বেশি দেখিনি। খুব বেশি কি, আমরা প্রায় দেখিই নাই। সেই জায়গায় আমরা দেখলাম আমাদের বিভিন্ন জায়গায় যারা সেন্ট্রাল বড় বড় লিডার আছেন, তাদের পদ স্থগিত হয়েছে, কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে, কারো কারোর বিরুদ্ধে মামলা হয়েছে, খুনের মামলার 1 নম্বর আসামিও হয়েছে কেউ কেউ। ইভেন সাংগঠনিক সম্পাদক মতো বড় এবং গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিও খুনের মামলার আসামি হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু একটা বিগিনিং বলবো, যে একটা শুভ সূচনা, যে কেউই ধরাছোঁয়ার বাইরে যদি নিজেকে মনে করে সেটা ভুল হবে। কেউ যদি নিজেকে দলের জন্য ইনডিসপেন্সেবল মনে করে, যে তাকে ছাড়া দল অচল বা তাকে দলে জবাবদিহিতাহীন ভাবেই থাকবে সে, এরকম যেন কেউ মনে না করে, এটার একটা পরিষ্কার বার্তা দল থেকে চলে গেছে। এবং অনেকেই আমি দেখি মনে করেন যে যেহেতু তার হয়তো ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, কর্মী সমর্থক অনেক বেশি, এলাকায় একটা শক্ত অবস্থান আছে, মনে করে যে আমি যে কোনো কিছুই করতে পারবো। কেউ কেউ আবার মনে করেন যে বড় বড় নেতাদের সঙ্গে আমার অতি সুসম্পর্ক, লবিটা খুব ভালো, সুতরাং আমার ব্যাপারে হয়তো কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। এই দুটো অবস্থায় থাকা নেতাকর্মীদেরকেই কিন্তু এটা একটা খুব পরিষ্কার বার্তা দেয়। এবং আমি মনে করি যে বড় বড় নেতাদের শোকজ করার মাধ্যমে, একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আরেকজন যুগ্ম মহাসচিব, সুতরাং একেবারে র্যাঙ্ক এন্ড ফাইলে 1, 2, 3-এর মধ্যেই তাদের অবস্থান। এরকম অবস্থায় থাকা নেতাদেরও যে শোকজ করা যায়, বিএনপি কিন্তু সেটা দেখালো। সুতরাং আমি বলবো এটা একটা নতুন যাত্রা, একটা নতুন সূচনা। তবে সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারে একটা কথা আমি একটু যুক্ত করতে চাই। উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন। তার আগে উনি আয়নাঘরে থেকেছেন, নানান নির্যাতন জুলুম এই মানুষটির উপরে গেছে, ওনার পরিবারকেও নানান নির্যাতন সহ্য করতে হয়েছে। উনি দীর্ঘদিন পরে দেশে এসছেন, এলাকায় গেছেন, এরকম একটা অবস্থা না জনসমুদ্র তৈরি হয়ে যায়। আমি মাহবুব সৈকত অতি ক্ষুদ্র কর্মী, আমি এলাকায় গেলেও দেখা যায় যে একটা মিছিল হয়ে গেছে, এবং আমাকে আসলে কোন গাড়িতে তখন তোলা হবে এটা নিয়ে টানাটানি হয়ে যায়। ওই সময় আসলে কোন গাড়িতে উঠছে, এই গাড়ির মালিককে, এই গাড়ির কাগজপত্র কার নামে, এই গাড়ির ট্যাক্স ঠিক আছে কিনা, এই গাড়ির রোড পারমিট আছে কিনা, এইগুলো দেখার না অবস্থা থাকে না, বাস্তব যেটা সেটা। তো এখন সালাউদ্দিন ভাই এতদিন পর দেশে এসছেন, উনি এতদিন পর এলাকায় গেছেন, ওনার বাবা মার কবর জিয়ারতের কথা উনি বলছিলেন, এবং ওনার লিকুইড আইজ আবেগ আপ্লুত হয়ে গেছেন। এই মানুষটিকে আসলে ওই সময় উনি গাড়ি কার নামে, গাড়ির মালিককে, এগুলো উনি প্রশ্ন করবেন এবং সেগুলোর সঠিক উত্তর আসবে এই ভিড়ের মবের মধ্যে থেকে, এইটাও আশা করা আসলে ভুল। আমি জানি উনি যে উত্তর দিবেন, আমার মনে হয় যে সেটা স্যাটিসফ্যাক্টরি হবে। জি, অধ্যাপক মোজাহিরুল হক, আপনার কাছে আসি। আপনি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো আপনি দেখে থাকেন। রুমিন আপা যেভাবে বললেন, এটি হয়তো আত্মপক্ষ, তার দলের পক্ষে তিনি বললেন যে ব্যবস্থাগুলো ইতিবাচকভাবে তিনি দেখছেন। এখানে সালাউদ্দিন আহমেদ তিনি যদিও আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন যে এর কারণে যদি কারো অনুভূতিতে আমি আঘাত দিয়ে থাকি, রুমিন আপা যেটি বললেন ওরকমই সালাউদ্দিন আহমেদ বলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে আমার দেখার সুযোগ ছিল না, এটি তো আমি বুঝতে পারিনি কাদের, আমার একজন ভাই, ছোট ভাই নিয়ে এসছেন, তো দুঃখ দিয়ে থাকলে, কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, এটি তিনি বলেছেন। খায়রুল কবির খোকন তিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের
মালিকের সাথে মিটিং করেছেন, এরকম একটি বিষয় এসছেন, যদিও ওনার বক্তব্য এখনো আমরা পাইনি। তো বিভিন্ন জায়গায় এটি না, আমরা দেখেছি যে আপা বলেছেন এর আগে বিভিন্ন দখল কিংবা হাট দখল, ঘাট দখল এরকম কিছুর সাথেও অভিযোগ আসার পরে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও এই তথ্যগুলো কিন্তু এখনো আসছে। আসলে কি বলবেন বিষয়গুলোকে? ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার রুমিনের সাথে একমত, যে বিশেষ করে যেই সময়টাতে এই ঘটনা ঘটেছে আর কি। কিন্তু তারপরেও আমি বলবো একটা কথা, যে কোনো পার্টি, দল, তার একটা ডিসিপ্লিন থাকতে হবে, সোজা কথায় দায়বদ্ধতাও থাকতে হবে। এবং সেই জায়গাটায় যদি তাদেরকে যদি সেইভাবে গ্রুম করা হয় লিডারদেরকে, উনি তো লিডার, তাই না? এবং উনি যেটা করবেন অন্যরা তার কাছ থেকে শিখবে, তাই না? হ্যাঁ, তাহলে ওনার ভুল করার ব্যাপারে মেপে ভুল করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি যদি নেতা হই আমাকে সবাই ফলো করবে, সুতরাং আমি যদি ভুল করি, ভুল করার পরে একজন নেতার ভুলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটা খালি দলের ক্ষতি না, কিন্তু একটা দেশেরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং ছোটোখাটো ভুল আমরা অবশ্যই জনগণ ক্ষমা করবে, কিন্তু একজন নেতার ছোটোখাটো ভুল কিন্তু জনগণ খুব সহজে নেবে না। এটা একটা সাধারণ কর্মী বা ছোট নেতা হলে হতে পারে। তো আমি বলবো উনি যে ক্ষমা চেয়েছেন এইটা সত্যিই প্রশংসার যোগ্য। তবে উনিও একজন নেতা, ওনার যে যারা জুনিয়র নেতা আছেন তাদের জন্য যেন এক্সাম্পল হন যে এই ধরনের কাজ কেউ তার দলের, তার নিচের পর্যায়ের কেউ করছে না, এইটা নিশ্চিত করতে হবে। জি, ডক্টর মোজাহেরুল হক, এর সাথে একটি বিষয় আপনার নিশ্চয়ই আপনার চোখে ধরা পড়েছে, সেটি হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে দল হয়তো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, গণমাধ্যমে উঠে এসছে, আমি যদি সুনির্দিষ্টভাবে বলি সেটি হচ্ছে নারায়ণগঞ্জে একটি ঘটনা। ৩রা জুন একজন বিএনপির কর্মী আওয়ামী লীগের নেতাদের বা কর্মীদের হাতে মারা গিয়েছে, সেটিকে ৪ আগস্টে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে এসে মারা গিয়েছেন এরকম দেখিয়ে সেখানে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝুট ব্যবসা এবং অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণের জন্য বিএনপির নেতাকর্মীর বিএনপির নাম ভাঙিয়ে মামলা করা হয়েছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, এরকম একাধিক ঘটনা আছে। এই বিষয়গুলো আসলে থামানো যাচ্ছে না কেন? এই বিষয়গুলোকে কি বলবেন? দেখুন, আমি ওই যে পার্টির ডিসিপ্লিন, জি, পার্টির ডিসিপ্লিন কিন্তু মেনটেন করার দায়িত্ব পার্টির। এবং যে কোনো পার্টির যেই একদম নিচু পর্যায়ের সদস্য থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা পর্যন্ত সবাই কিন্তু যে কোনো অন্যায় করুক না কেন সেটা অন্যায়। আর লিডার যখন অন্যায় করবে, আমাদের ব্যারিস্টার রুমিন যদি কোনো অন্যায় করে, তাহলে এটা কি হচ্ছে? এটা একটা প্রেসিডেন্স হচ্ছে, এবং এরপরে এটা এই রকম অপরাধ অন্যরাও করতে পারে। লিডারদেরকে এইটা মনে রাখতে হবে, এবং এইটাই একটা ওয়ান অফ দ্য লিডারশিপ কোয়ালিটিস। হ্যাঁ, এইটা। এবং আমরা যদি লিডারশিপের স্কিলসগুলি জানি এবং সেই জায়গায়ও যদি লিডারদের সেই দক্ষতাগুলি কি জানা থাকে, তাইলে দেখবেন এই সমস্ত জিনিসগুলি এড়ানো যায়। কিন্তু আমরা পলিটিক্যাল পার্টিগুলিকে আমাদের দেশে যেইভাবে দেখি, তাদের লিডারশিপ ট্রেনিংই নাই। আপনি যে একটা পর্যায়ে ধরেন একটা থানা পর্যায়ের একটা লিডার হলেন আপনি, তার যে লিডারশিপ স্কিলস অ্যান্ড কোয়ালিটিস থাকতে হবে, সেই জিনিসগুলি তাদেরকে দেওয়া হয় কি পলিটিক্যাল পার্টিসগুলি। তারা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন লিডারের জন্য কিন্তু আপনি দেখেন একটা দেশ ধ্বংস হয়ে গেছে, বহু লিডার আছে এরকম, তাই না? তো এখন আবার দেখেন লিডারশিপ, আপনি যদি টিপু সুলতানের কথা মনে করেন, আমরা তার লাস্ট ডে যদি দেখি এবং তার মৃত্যুর পরে ব্রিটিশরা তাকে যে সম্মান দেখিয়েছে তার লিডারশিপের জন্য, এবং তার তলোয়ারটা আজকে দেখেন একটা অ্যাসেট হয়ে গেছে, তাই না? এই যে তার বাবা হায়দার আলী, তার লিডারশিপ গুরুত্বপূর্ণ বলছেন আপনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডারশিপ। আমি স্যার আপনার কাছে ফিরবো, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকেই একদমই শক্ত অবস্থানে, তিনি সহ অনেক দিন পরে হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া বিএনপির
চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনিও যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু বিজয় সুসংহত করার কথা বলেছেন। তারেক রহমান সর্বশেষ গতকালকের বক্তব্যেও কিন্তু বলেছেন যে যিনি অপরাধী, এই ধরনের অপরাধ করলে পুলিশের হাতে তুলে দেওয়া, সে দলের কেউ নন, এটি বলেছেন। কিন্তু বাস্তবতার অবস্থার আলোকে সেটি হচ্ছে যে 5 আগস্টের পরে যে বিপ্লব, সেই বিপ্লবের পরে যে এখন যারা আছেন, এখন হয়তো সেই আপনার যারা গত সরকারের, পতিত সরকারের, তারা হয়তো নেই। এখন বিএনপি এবং তাদের কাছাকাছি যারা মানসিকতার, সেই দলের নেতাকর্মীদেরই অবস্থান। এই অবস্থার আলোকে বিএনপি নেতাদের এরকম কোনো অপরাধ করলে কিংবা কর্মীদের আসলে কি পুলিশের হাতে তুলে দেওয়ার সেই মানসিক শক্তি সাধারণ জনগণের থাকবে? থাকার কি কথা? থাকবে, নিশ্চয়ই থাকবে। থাকবে এ কারণে এখানে কয়েকটা বিষয়। আপনি যে বললেন যে পতিত সরকার চলে গেছে, তাদের লোকজন আর তেমন নেই, না আছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার যারা কর্মী সমর্থক নেতা আছে তারা তো সকলেই আছে, এবং তারা যেটা করছে একেবারে তৃণমূলে, ওয়ার্ড লেভেলে, যেটা তারা এখন মিশে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু তারা, তাদের চেহারা পরিচিত না, মানে আমার চেহারা যেখানেই যাই আমি এটা লুকাতে পারবো না আমি বিএনপি করি, কিন্তু লক্ষ লক্ষ কর্মী আছে যাদের চেহারা কেউ চেনে না, কেউ জানে না, তারা মুহূর্তে তাদের রং পাল্টে ফেলতে পারে, এবং তারা তা ফেলছেও। আমি সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক বড় নেতার বাড়িতে লুট করতে গিয়ে ধরা পড়েছে। তারা প্রথমে ছাত্রদল বা যুব দলের পরিচয় দিয়েছে, বিএনপির পরিচয় দিয়েছে, পরে দেখা গেছে তারা 5 জনই আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগ নাই এই কথাটি ভুল। আওয়ামী লীগ মাঠেও আছে, আওয়ামী লীগ প্রশাসনেও আছে। আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হচ্ছে প্রশাসনে পুরোটা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এতদিন তো ডিএনএ আরএনএ টেস্ট করে করে নিয়োগ হয়েছে, তো তারা কি সব ভ্যানিশ হয়ে গেছে? সকলেই আছে। সুতরাং আওয়ামী লীগ নেই, এটা খুব ভুল। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান খুব পরিষ্কার বলেছেন দুটো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এক হচ্ছে দলগত ব্যবস্থা, বহিষ্কার, স্থগিত ইত্যাদি ইত্যাদি। 2 হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা, দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা। এবং তিনি এটাও বলেছেন যে কেউ যদি মনে করে যে আমি ভুলে যাব, খুব বড় ভুল করবে। মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, আমরা যদি আবার দেশের পরিচালনার দায়িত্বে যাই, উনি ক্যাটাগরিক্যালি কালকে ব্রাহ্মণবাড়িয়ার মিটিং এ বলেছেন, আমি উপস্থিত ছিলাম সেই মিটিং এ, উনি বলেছেন আমি তার শাস্তি আইনের আওতায় নিশ্চিত করব। সে আমার দলের যত গুরুত্বপূর্ণ নেতাই মানে এই অন্তর্বর্তী সরকারের সময় না হলেও বিএনপি ক্ষমতায় গেলে সেটি নিশ্চিত করবেন, জি, নিজের নেতাকর্মী হলো। অ্যাবসলিউটলি। এবং এটা উনি কোথায় বলেছেন? ব্রাহ্মণবাড়িয়া, যেখানে ওয়ার্ড লেভেলের কর্মীরা উপস্থিত, ইউনিয়ন লেভেলের কর্মীরা উপস্থিত, উপজেলার কর্মীরা উপস্থিত, জেলার নেতারা উপস্থিত, এবং আমাদের মতো কেন্দ্রের নেতারা উপস্থিত। ব্যারিস্টার রুমিন ফারহানা, ইতিমধ্যে আমরা হয়তো নারায়ণগঞ্জের ঘটনা বলেছি, আমরা ঢাকাতেও ঘটনা দেখেছি, যাত্রাবাড়ির একটি হত্যা মামলা আমাদের সেটি এসছে। আমরা দেখেছি যে গণমাধ্যমের বেশ কিছু লোককেও সেখানে 1, 2, 3, 4 সিরিয়াল ঠিক রাখা হয়েছে, কিন্তু এরপরে বিভিন্নভাবে গণমাধ্যমের বিভিন্ন কর্মী, যারা দলীয়ভাবেও ছিল না, এরকম অনেকের নাম সেখানে যাত্রাবাড়িতে হত্যা মামলায় আমরা দেখেছি এসছে। সেটির সাথে আমরা পরে অনুসন্ধানে দেখেছি যে ব্যক্তিগতভাবে হয়তো আগে থেকে তাদের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু এগুলো রাজনৈতিক এই রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। তো হত্যা মামলা যখন হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ফলে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদেরও শুধু সমবেদনা না, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই গণমাধ্যমের এই জায়গা থেকে, এবং আমরাও চাই তাদের যারা হত্যার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু এই যে প্রাথমিকভাবে যারা জড়িত নন, বরঞ্চ এই আন্দোলনের পক্ষেই ছিলেন, তাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে, সেটিকে আপনি কি বলবেন এবং তাদের বিরুদ্ধে তাদের যাওয়ার জায়গাটা কোথায়? এখানে বেশ কয়েকটা দিক আছে। এক হচ্ছে এই ধরনের মামলা গ্রহণযোগ্য না, এবং এটি বিএনপির মহাসচিবও কিন্তু খুব পরিষ্কার বলেছেন যে ঘটনা ঘটছে নড়াইলে, মামলা হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে। মানে একটা জায়গায় হয়তো ঘটনাটা ঘটছে পুরো বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা যারা আওয়ামী লীগের সফট পাওয়ার হিসেবে দীর্ঘ 15 বছর কাজ করেছে, মিডিয়া কর্মী, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। বাট রিয়ালিটিটা কি? আমি একটু নিজের অভিজ্ঞতা বলি। আমাদের 19 জুলাই থেকে না 18 জুলাই থেকে উত্তাল পুরো বাংলাদেশ। সেই সময় মিডিয়াগুলোতে আমি দেখেছি বাংলা সিনেমার ছড়াছড়ি। আমি অবাক হয়ে এক পর্যায়ে স্ট্যাটাস দিয়েছি যে এক বিটিভির ভাঙচুর হয়েছে, লক্ষ বিটিভি ঘরে ঘরে এখন সবগুলো চ্যানেল, গান হচ্ছে, বাজনা হচ্ছে। আমার কাছে ভয়াবহ মনে হয়েছে বিষয়টি। হ্যাঁ, আপনি বলবেন যারা মাঠের সাংবাদিক, যারা রিপোর্টার, তাদের কোনো কিছু করার নাই, মালিক পক্ষ কারা?
মালিক পক্ষে তারাই বসে আছে যাদের ব্যাপারে শেখ হাসিনা বলছিল যেমন দিতেও পারি তেমন নিতেও পারি, মানে চ্যানেল যেমন দিয়েছি পারমিশন তেমন আবার পারমিশন ক্যান্সেলও করে দেব যদি ঠিক মতো না থাকো। যখন এক সাংবাদিককে বিনা ভোটে এমপি করা হলো এবং আরেক সাংবাদিকের ওয়াইফ বিনা ভোটে এমপি হলো, তখন শেখ হাসিনা বলছে কেন নিয়েছে এদেরকে সংসদে, বোঝেন তো, যাতে আমাদের বিরুদ্ধে একটু কম কম লেখেন, যাতে একটু কম কম সমালোচনা। উনি তো খোলামেলা কথা বলতো, শেখ হাসিনা তো কিছু লুকায় ঝুকায় কথা বলতো না, একেবারে একটা মাফিয়া, এবং এটা সে লুকাইতো না যে সে মাফিয়া। একটু বোধহয় আমি ডিফেন্ড করি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে দু ধরনের টেলিভিশন বা গণমাধ্যম আছে, একটি হচ্ছে নিউজ চ্যানেল, প্রোগ্রাম চ্যানেল। প্রোগ্রাম চ্যানেল গুলো কিন্তু সুনির্দিষ্ট প্রোগ্রাম চ্যানেল, আমরা নিউজ চ্যানেলেও অ্যাডভার্টাইজমেন্টের বাইরে খুব বেশি কিছু দেখি নাই। আমি এখন নাম ধরে বলে দিতে পারবো যে কোন দুইটাতে একটু নিউজ আসছে, যমুনাতে একটু আসছে, দরবেশের চ্যানেল ইন্ডিপেন্ডেন্টেও একটু আসছে। শুনতে এটা খারাপ লাগবে কারণ দরবেশের চ্যানেল, কিন্তু ওই চ্যানেলে কিছু খবর আসছে, আর আসছে যমুনাতে। এর বাইরে তো আরো মিক্স চ্যানেল কি নাই? মিক্স চ্যানেল আছে। আচ্ছা, আমি এখানে গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশের মানুষ জানে। 15 বছরে গণমাধ্যম কিভাবে একজন বিএনপি, একজন আওয়ামী সঞ্চালক, একজন কট্টর আওয়ামী লীগ নেতা এবং একজন সফট পাওয়ারের আওয়ামী লীগ নিয়ে এসে টকশো চালাইছে, এগুলো ভাই আমাদের উপর দিয়ে গেছে, তো এটা ডিফেন্ড করার কিছু নাই। আমরা করছি, আমরা জানি। গণমাধ্যম নিয়ে আমার এখানে কোনো অভিযোগ না, অভিযোগ হচ্ছে আমি বাস্তবতাটা বলছি। কিন্তু আপা সে তো এই যে হত্যা, পুলিশ হত্যা করুক, সেটি তো নিশ্চয়ই সে উৎসাহ দেয়নি। সে হয়তো তার জায়গা থেকে কোনো গণমাধ্যম একদম পুরোপুরিটি দেখাতে পারেনি, কিন্তু গণমাধ্যম কর্মীরা কিংবা এই হত্যা পুলিশকে উচকে দিয়েছে, এরকম ঘটনা বোধ হয় নেই বাংলাদেশে। আমি আপনাকে এখন একটা উদাহরণ দেই। জি, একটা মামলা আসলো, হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করে ফেলছে, শাশুড়ি শ্বশুর সব এখানে আসামি। তো এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি বলছে আমরা তো আসলে খুনটা করি নাই, কিন্তু তারা দীর্ঘদিন চুপ থেকে থেকে না খুনের পরিবেশটা তৈরি করছে। আমরা ফিরবো, আমাদের ভালো লাগবে না আপনাদের না। আমি নিশ্চয়ই সময় থাকলে আপনার কথা আরো শুনতাম এবং আমার কথা হয়তো বলতাম, আমি যেহেতু মাঠের সাংবাদিক। তবে আমাকে একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের পর্যায়ে আরেকটা বিরতিতে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এই বিরতির বিরহ পার হয়ে আবারও ফিরছি। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম আপনাদের অত্যন্ত পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে, ফিরছি অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক আপনার কাছে। আমি খুব ছোট্ট করে আসলে জবাবগুলো নিতে পারবো, সময়টি কম। কর্তৃত্ববাদী শাসনের কোর্ট, টিআইবির নির্বাহী পরিচালক, কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর দেশে এক ধরনের সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এই সুযোগে প্রতিশোধমূলক বা উদ্দেশ্যমূলক ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন মামলা হলে সেটাও অপরাধ। এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানের সাথে যে বিষয়টি বলছি, আপনি কিভাবে দেখছেন? একটি হয়তো ঘটনা, কিন্তু হত্যা মামলার সাথে কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে। দেখুন, বাংলাদেশকে কিন্তু বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আমাকে দেখতে হবে যে আমাদের পারিপার্শ্বিক যে দেশগুলি আছে এবং সেইখানে যে রাজনীতি আছে, আমরা তার বাইরে এখনো যেতে পারি না, এবার যেতে পারবো না। জি। এবং সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন যে শ্রীলঙ্কায় কি হয়েছিল আমরা তো জানি, এবং এটা একটা মডেলের মতো হয়ে গেছে শ্রীলঙ্কার আন্দোলনের পরে ফলশ্রুতিতে যা ঘটেছে। তো আমাদের ছেলেরা যেই কাজটা করেছে, তারা যে ইন্সপিরেশনটা পেয়েছে সেটা কিন্তু শ্রীলঙ্কার ইন্সপিরেশন থেকেই। তো এখন আমাদের এমন কিছু আশা করা উচিত না এক্সেপশনাল, যে আমি সাধারণভাবে যেগুলি ঘটার জিনিস সেটা ঘটছে না, আমরা খুবই ভালো করতেছি, ভালো করব। কারণ আমাদের রাজনীতিবিদরা তো সেই রাজনীতিবিদরাই যারা এতদিন রাজনীতি করে এসছেন, তাই না? ঠিক আছে, এটি না হয় আমাদের, কিন্তু যদি ধরা পড়ে যে বিষয়টি সঠিক নয়, তখন তো পদক্ষেপ নিতে অসুবিধা থাকার কথা। এই জায়গাটাই আমি আসছিলাম, যে আপনি কি আগের মতোই থাকবেন না কিছুটা আলাদা হবেন আগের থেকে? মানে আলাদা বলতে আমি বলছি ভালো হবেন আরো। তো আমাদের কাছে কিন্তু কোনো অপশন নাই, আমাদের একটাই অপশন, সেটা হলো আমরা পুরা যে ব্যবস্থাটা আমাদের ছিল, সামাজিক ব্যবস্থা বলেন বা অন্যান্য যা ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এবং এইখানে ভূমিকা পালন করবেন আমাদের এখনকার রাজনীতিবিদরা সব দলেরই। এবং এইটা যদি করতে পারেন তাহলে আমরা কিছু আশা করতে পারি। আর যদি গতানুগতিক রাজনীতিবিদরা করেন তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসবে। একদম 1 মিনিটে একটা জবাব চাচ্ছি, সেটি হচ্ছে যে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি যাদের মাধ্যমে হয়তোবা দীর্ঘদিনের যে আমাদের আন্দোলন, দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেটি হয়তো তাদের যে ফলাফল তাদের মাধ্যমে এসেছে, তাদের 5 জন সহ সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তাদের ব্যাপারে ভারত আজকে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এইটা আমাদের দেশের রাজনীতির বিষয়। জি। এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সম্পূর্ণ আমাদের একটা আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের মতো। আমার একজন নাগরিক, আমার একজন নেতা, আমি তাকে অন করি, সে তাকে অন করে না। সুতরাং আন্দোলন সফল হয়েছে, আমাদের কারণেই সফল হয়েছে এবং এই নেতাদের কারণেই সফল হয়েছে, এবং এটা আমাদের অর্জন। এবং এই জায়গায় বাইরের কোনো দেশ তাদের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেই, আমরা এটা চাই না, সোজা কথায় চাই না। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, একই প্রশ্ন আপনাকে। আজকে গণ অধিকার পরিষদ তারা নিবন্ধিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে শুভেচ্ছা জানাই আমাদের এই মুহূর্তে। আপনি তো ভিন্ন একটি দল করেন, নতুন নতুন দল 5 আগস্টের পরে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে এসেছে, তাদের এই যে নিবন্ধন দিচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? আর একই কথা, সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের নিষেধাজ্ঞা এই মুহূর্তে দেয়া হলো, এটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? নতুন করে নিবন্ধন পাওয়ার জন্য আমি স্বাগত জানাই, আমি শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। এবং বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার হাত দিয়েই কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির শুরু হয়েছিল, এবং আওয়ামী লীগ যখন নিজেকে বিলুপ্ত করে বাকশালে চলে গিয়েছিল, সেই বাকশাল থেকে আবার আওয়ামী লীগ নিজ নামে রাজনীতি করতে পারে বিএনপির এই সিদ্ধান্তের কারণে। সুতরাং বিএনপির একজন কর্মী হিসেবে সার্টেনলি আমি ওয়েলকাম করি এরকম আরো দল আসুক, নতুন নতুন দল হোক, মানুষ বেছে নেওয়ার সুযোগ পাক, কাকে মানুষ পছন্দ করবে, কাকে ভোট দেবে, এই স্বাধীনতাটুকু মানুষ পাক। এটার জন্যই তো আমাদের আসলে দীর্ঘ এই সংগ্রাম। আর ভারতের ব্যাপারে একটা কথা না বললেই না, আমি জানি না ভারত শুরু থেকেই পররাষ্ট্রনীতিটা কিভাবে তারা চালাচ্ছে বা পররাষ্ট্রনীতি নিয়ে তারা কি ভাবছে, এটা আসলে আমার মতন একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে না বিস্মিত করে। তারা তাদের সকল বাজি ধরলেন এক ব্যক্তির উপর, এবং এমন একজন ব্যক্তি যিনি তার নিজ দেশে ঘৃণিত, মানে এমন একজন ব্যক্তি যিনি নিজ দেশে শুধু মানুষ অপছন্দই না, মানুষ তাকে ঘৃণা করে, এবং এমন একটা অবস্থা যে তাকে এক কাপড়ে দেশ ছেড়ে হেলিকপ্টারে করে উড়ে যেতে হয়, এতটাই ঘৃণিত সেই ব্যক্তি। তার উপরে ভারত পুরো বাজিটা ধরলো, এবং এমন বাজি ধরলো যে শোনা যায়, আমি জানি না সত্য মিথ্যা, যে প্রশাসনের, পুলিশের, বিভিন্ন জায়গায় জায়গায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার লোক সেট করা হলো এই সরকারের সময়, এবং ভারত তার সকল ডিম এক ঝুড়িতে রাখলো। এবং এই সরকারের প্রধান পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত যেটা করলো সেটা আরো হাস্যকর। কিছু সংখ্যালঘু পরিবারকে জমায়েত করলো, তারা শাহবাগে একটা কু করার চেষ্টা করলো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ ভারতের ইন্ধনে হলো। এবং এক পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা বলতে বাধ্য হলেন, নাকি আওয়ামী লীগের যারা ছিল তাদের ইন্ধন ছিল? আওয়ামী লীগ আর ভারতকে না আপনি আলাদা করতে পারবেন না, ওরা হচ্ছে ইনসেপারেবল, মানে তাদেরকে আলাদা করা যায় না, তারা মিলেমিশে যমজ ভাইয়ের মতো, আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু আপনি আন্তর্জাতিক বিষয় বিএনপির যে কমিটি আছে সেখানে কাজ করেছেন, সেটা কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি ছিলেন আপনি আমি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক। আন্তর্জাতিক বিষয়গুলো আপনাদের সাথে আছে। ভারতের ব্যাপারে আপনাদের বিএনপির আসলে নীতিটা কি তাহলে? আমরা আসলে সকলের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি, তবে সমমর্যাদার ভিত্তিতে, এবং দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করে। আপনি প্রতিদিন আমার বর্ডারে মানুষ মারবেন আর আপনি আশা করবেন আপনার সঙ্গে আমি বন্ধুত্ব বজায় রাখবো, আপনি ভুল করবেন। আপনি আমার 54টা অভিন্ন নদীর পানি দেবেন না, কিন্তু আপনি আশা করবেন আমি আপনার বেস্ট ফ্রেন্ড হবো, আপনি ভুল করবেন। আপনি আমার তিস্তার পানির ন্যায্য হিস্সা বেসিন বেসড দেবেন না, কিন্তু আপনি মনে করবেন আমি আপনার ভালো বন্ধু হব, আপনি ভুল করবেন। আপনি আমার কাছ থেকে করিডোর নেবেন, আপনি মংলা এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহার করার অনুমতি নেবেন, আপনি 7 সিস্টার্সে যাওয়ার জন্য রেল লাইন রেডি করে ফেলবেন আমার ভূখণ্ডের উপর দিয়ে, কিন্তু আপনার ভূখণ্ডে 2টো পিলার গেঁথে আমি নেপাল থেকে বিদ্যুৎ আনবো সেই সুযোগ আপনি আমাকে করে দেবেন না, বা ভুটান থেকে আমি একটু কিছু আনবো সেই সুযোগ আপনি দেবেন না, কিন্তু আপনি মনে করবেন আমি আপনার বিরাট ভালো বন্ধু, এটা ভুল করবেন। দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যার যার সঙ্গে বন্ধুত্ব দরকার, বিএনপি সকলের সঙ্গে বন্ধুত্ব প্রস্তুত। মোজাহিদুল হক, আপনার একদমই আমি 30 সেকেন্ডে একটু উত্তর চাই। সেটি সাম্প্রতিক সময় বাংলাদেশ জামাত ইসলামী তাদের রাজনৈতিক যে তৎপরতা, বিশেষ করে তাদের যে আমিরের বিভিন্ন জায়গায় প্রশংসিত হচ্ছে, আগামী দিনে কি তাদের বিএনপির জন্য এটি কি চ্যালেঞ্জ বয়ে আনবে আগামী নির্বাচনে, তাদের এই কর্মসূচি? একদমই ছোট্ট করে, আমার হাতে একদমই সময়। রাজনীতিতে
যেই সফলতাটা ছাত্ররা এনে দিয়েছে, জি। এবং ছাত্রদের বিরুদ্ধে কিন্তু কারো কোনো অভিযোগ ছিল না, এবং তারাই পেরেছে জিনিসটা। এখন বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে বিএনপি সবচেয়ে বড় দল, এতে কোনো সন্দেহ নাই, এবং এটা জামাত নিজেও স্বীকার করে। কিন্তু তারা তো থেমে নেই, তারা তাদের কাজ চালিয়ে যাবে। বিএনপিকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে জামাতের সাথে যদি কম্পিট করতে হয় তাদেরকে, তাহলে তাদেরকে কতগুলি জিনিস জামাতের কাছ থেকে কিন্তু নেওয়ার আছে। যেমন নৈতিকতার দিক দিয়ে এরা কিন্তু একটা মানে একেবারে নিচু পর্যায়ের একটা সদস্যকে পর্যন্ত তারা নৈতিক বানাতে পেরেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাবেন না। আর সময় দিতে পারবো না। এবং আমার মনে হয় যে সব দলেরই অন্তত এই ধরনের যদি কাজ করতে পারে, যে কর্মী বাহিনী, নৈতিক কর্মী বাহিনী যদি তৈরি করতে পারে, তাহলে বিএনপিও পিছিয়ে থাকবে না, তারাও পারবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। 30 সেকেন্ডে এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকেও চাচ্ছি। বিএনপি একটি রাজনৈতিক দল, জামায়াতে ইসলামও একটি রাজনৈতিক দল। দুটো দলের আদর্শ ভিন্ন, দুটো দলের রাজনীতি ভিন্ন, কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের সকল দলের রাজনীতি করবার অধিকার আছে, এবং মানুষ বেছে নেবে মানুষ কাকে নেবে। স্যার যে কথা বললেন, যদি মানুষ মনে করে যে জামাতের মানে নেতৃত্বই তারা চায়, জামাতকে তারা ক্ষমতায় দেখতে চায়, সেটা মানুষের ভোটে নির্ধারিত হবে। আমরা শুধু এটুকুই চেয়েছি যে মানুষ ভোট দিয়ে তার নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাক। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতোই প্রত্যাশা করি, আসুন আমরা একটি কল্যাণমূলক দেশ গড়তে যার যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।